ওয়েলকাম বন্ধুরা, আমার নাম মিজানুর রহমান এবং নিট কেতু চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আমরা যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আজকে তার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা ভাইরাস, ভাইরয়েডস, প্রায়ন্স এবং লাইকেন্স সম্পর্কে জানবো, যাদেরকে কোনো কিংডমে কোনোরকম কোনো স্থান দেওয়া হয়নি। তো চলো শুরু করা যাক। তাহলে আজকে আমাদের যে টপিক নিয়ে ডিসকাশন হবে, তাহলে সেই টপিকটি কি? যে ভাইরাস, ভাইরয়েডস, প্রায়ন্স অ্যান্ড লাইকেন্স। তাহলে আমরা এই সমস্ত টপিকগুলো নিয়ে জানার চেষ্টা করব। চলো শুরু করা যাক। ইন দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন অফ হুইটেকার, there is no mention of lichen and some acellular organisms like viruses, viroids, prions. These are briefly introduced here. তাহলে কি বলছে যে 5 কিংডম ক্লাসিফিকেশন যেটা আর এইচ হুইটেকার সাহেব দিয়েছিলেন, তো তার এই যে কিংডম এর যে মেকানিজম ছিল 5টা কিংডমের, তাতে কিন্তু লাইকেনের কোনো মেনশন ছিল না, বা যে সমস্ত অ্যাসেলুলার অর্গানিজম বা তাদের কোনো কোষ নেই, যেমন ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন, এদের কিন্তু কোনো উল্লেখ নেই। তো তাদের সম্পর্কে তো আমাদের জানাটা দরকার, তাই আমরা এখানে বিস্তৃতভাবে না হলেও সংক্ষেপে তাদের সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। All of us who have suffered the ill effects of common cold or flu know what effects the virus can have on us. তাহলে আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা অসুস্থ হই, ঠান্ডা লাগে বা কমন কোল্ড বা ফ্লু হয়, তারা কিন্তু জানি যে ভাইরাস আমাদের কি করতে পারে। ইভেন ইফ উই ডু নট অ্যাসোসিয়েট ইট উইথ আওয়ার কন্ডিশন, যদিও বা আমরা এটাকে আমাদের কন্ডিশনের সঙ্গে অ্যাসোসিয়েট নাও করতে পারি, virus did not find a place in classification since they are not considered as truly living. এবার দেখো, এই যে ভাইরাস রয়েছে, ভাইরাসকে কিন্তু কোনো রকম ক্লাসিফিকেশনে না নেওয়ার কারণটা কি? এরা কিন্তু ট্রুলি সেলুলার নয়, এদের কিন্তু সেলুলার লাইফস্টাইল নয়। এরা শুধুমাত্র যখন কোনো রকম কোনো অ্যানিম্যাল হোক বা প্ল্যান্ট হোক তাদের শরীরে যখন অ্যাটাক করে, তখনই কিন্তু এরা সেল হিসেবে এক্সিস্ট করে। বাদবাকি সময় কিন্তু এরা অ্যাজ সেলুলার হিসেবে রিপ্রেজেন্টেড থাকে। তাহলে এরা যেহেতু এরা প্রপারলি সেলুলার নয় বা অ্যাজ সেলুলারও নয়, এরকম একটা কন্ডিশনের জন্য এদেরকে কিন্তু কোনোরকম কোনো কিংডমে স্থান দেওয়া যায়নি। If we understand living as those organisms that have cell structure, যদি আমরা লিভিংকে বুঝতে চাই, তাহলে আমরা কীভাবে বুঝি যে যাদের একটা সেল স্ট্রাকচার রয়েছে? দ্য ভাইরাসেস আর নন সেলুলার অর্গানিজমস, কিন্তু ভাইরাসের কিন্তু কোনো রকম কোনো কোষ নেই, নন সেলুলার, দ্যাট আর ক্যারেক্টারাইজড বাই হ্যাভিং অ্যান ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার আউটসাইড দ্য লিভিং সেল। তো এদের ক্ষেত্রে কী হয়? তো এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এদের যে শরীর রয়েছে এরা কিন্তু একটা ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার রয়েছে, যার ভিতরে এদের যখন এরা অ্যাটাকিং বডিতে অ্যাটাক করে তখন এরা লিভিং হিসেবে এক্সিস্ট করে। তাহলে এটা সম্পর্কে আমরা জানলাম। এবার যদি আমরা দেখি যে এখানে দেখো তোমরা কিন্তু কিছু ভাইরাসের এক্সাম্পল, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, তোমরা কিন্তু ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে। এই যে এটা হচ্ছে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এবং তোমার হচ্ছে পাশে যেটা রয়েছে সেটা কিন্তু ব্যাকটেরিয়াফাজ। তো এই যে টিএমভি রয়েছে, টিএমভি এর যে স্ট্রাকচারটা যদি আমরা একটু চেক করি, দেখো, তো এই টিএমভির ক্ষেত্রে কি হয়, বাইরে যে লেয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু ক্যাপসিড বলা হয়। ক্যাপসিডটা কিন্তু এর প্রোটেক্টিভ লেয়ার, ভিতরে কিন্তু এর কি রয়েছে, যে এই যে আরএনএ রয়েছে বা জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, যেটাই কিন্তু ইনফেকশিয়াস। এটা কার দেহে ইনফেকশন করে? টোব্যাকো নামক যে প্ল্যান্ট রয়েছে, টোব্যাকো প্ল্যান্টের উপর অ্যাটাক করে এবং তাদের শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে। আচ্ছা হলো, তারপরে দেখো এখানে ব্যাকটেরিয়াফাজ রয়েছে। এই যে ব্যাকটেরিয়াফাজের এটা হচ্ছে হেড, এটা হচ্ছে কলার, এটা হচ্ছে এর শীত, আর এই যে টেল, 6টা টেল থাকে। এই যে 6টা টেল, এর মাধ্যমে কিন্তু আর অ্যাটাক করে। তো এই ব্যাকটেরিয়াফাজকে যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাকটেরিয়াফাজে কী দেখবো? ব্যাকটেরিয়াফাজ ধরো এরা কিন্তু একটা ভাইরাস, এটা ধরো একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াফাজ আসলো, তার যে জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ রয়েছে সেটা কিন্তু ভিতরে এই যে জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে তার সঙ্গে কিন্তু মিক্স আপ হয়। কেমন হবে? আমরা যদি একটু কালার ডিফারেন্সিয়েট করে বোঝানোর চেষ্টা করি, থামো তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি, আবার আঁকি।
দেখো এটা একটা ব্যাকটেরিয়াল সেল, এর একটা জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, আর এটা একটা ব্যাকটেরিয়া, তার এটা জেনেটিক ম্যাটেরিয়াল, এবং এটা ধরো ব্যাকটেরিয়া ফাজ, যে এসে অ্যাটাক করলো তার এটা জেনেটিক ম্যাটেরিয়াল। এর পরবর্তী ক্ষেত্রে কি হয়, ব্যাকটেরিয়ার শরীরে এর যে জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে তার সঙ্গে কিন্তু এর জেনেটিক ম্যাটেরিয়াল মিক্স করে এবং নতুনভাবে রিপ্রোডিউস করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। তো once they infect a cell they can take over the machinery of the host cell to replicate themselves. যখন এই যে ভাইরাসেরা অ্যাটাক করে কাউরের কোনো অ্যানিম্যাল বা প্লান্ট বা ব্যাকটেরিয়া কাউরের শরীরে যখন অ্যাটাক করে তখন কিন্তু তার যে মেশিনারিগুলো রয়েছে হোস্টের দেহে সেগুলো কিন্তু ইউজ করে নিজেদের শরীরকে রেপ্লিকেট করার জন্য, কিলিং দ্য হোস্ট, এবং হোস্টকে অনেক ক্ষেত্রে মেরেও ফেলে। যেমন তোমার ধরো ব্যাকটেরিয়া ফাজে যে এক্সাম্পল দিলাম আমি একটু আগে, ব্যাকটেরিয়াকে কিন্তু মেরে ফেলতে সাহায্য করে, অনেক সময় কিন্তু মানুষকেও মেরে ফেলতে পারে যদি খুব বেশি পরিমাণে অ্যাটাক করে ফেলে সেরকমভাবে। ওড ইউ কল ভাইরাস ইজ লিভিং অর নন লিভিং? তাহলে এবার তুমি বলো ভাইরাসকে কী বলবে, লিভিং না নন লিভিং? ভাইরাস কিন্তু একটা আউটপুট একটা কন্ডিশনের মধ্যে থাকে, যখন সে অ্যাটাক করে কোনো তার অ্যাটাকিং বডির ভেতরে তখন সে লিভিং, যখন সে এখান থেকে বেরিয়ে গেল তখন নন লিভিং। ভাইরাস মিনস ভেনম অর পয়জনাস ফ্লুইড, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা মনে রাখবে অবশ্যই। তাহলে ভাইরাস মানে কি, ভাইরাস মানে হচ্ছে ভেনম বা বিষ, আর পয়জনাস ফ্লুইড বা বিষাক্ত ফ্লুইড, তাই না? ডিমিত্রি ইভানস্কি 1892 recognized certain microbes as casual organisms of the mosaic disease of tobacco. তাহলে কি হলো, ডিমিত্রি ইভানস্কি নামক একজন সায়েন্টিস্ট ছিলেন যে 1892 সালে কি করলো, যে রিকগনাইজ করলো সার্টেন মাইক্রোবস অ্যাজ ক্যাজুয়াল অর্গানিজমস, যে কিছু মাইক্রোবকে এরা খুঁজে পেলো যেগুলো মোজাইক ডিজিজ তৈরি করে, কার দেহে না টোবাকোর দেহে। টোবাকো মোজাইক ভাইরাসের আমরা এক্সাম্পল একটু আগে মানে ডায়াগ্রামটা দেখলাম একটু আগে। দিজ ওয়ার ফাউন্ড টু বি স্মলার দ্যান ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু ব্যাকটেরিয়াতে ছোট, বিকজ দে পাস থ্রু দ্য ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার। এরা ছোট কীভাবে বুঝলাম না, ব্যাকটেরিয়া প্রুফ যে ফিল্টার রয়েছে সেইখান থেকে কিন্তু এরা পাস হয়ে যেতে পারে। এবং এম.ডাব্লিউ. ওয়েজারনিক 1898 demonstrated that the extract of the infected plants of tobacco could cause infection in healthy plants. এবং যে এম.ডাব্লিউ. ওয়েজারনিক নামের যে সায়েন্টিস্ট ছিলেন তিনি 1898 সালে মানে ডিমিত্রি ইভানস্কির প্রায় 6 বছর পরে তিনি কী কাজ করলেন না, এই যে টোবাকো মোজাইক ভাইরাস ইনফেক্টেড যে কোনো টোবাকো প্ল্যান্ট থেকে তিনি কিছু এক্সট্র্যাক্ট করলেন ফ্লুইড, এবং সেটাকে যদি তিনি কোনো হেলদি প্ল্যান্টের দেহে সেটা ইনসার্ট করেন তাহলে কি হয় না, হেলদি প্ল্যান্টও কিন্তু ইনফেক্ট হয়ে যাচ্ছিল সেখান থেকে। তাহলে এই যে ইনফেক্টটা হলো, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে নিউ প্যাথোজেন এই যে পেলাম আমরা, এটা কিন্তু ভাইরাস বলা হলো তো সেখান থেকে, অ্যান্ড কল্ড দ্য ফ্লুইড অ্যাজ কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম। তাহলে কি বলা হলো, দেখো এই যে ভাইরাস বা কল্ড ফ্লুইড অ্যাজ কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম বা ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম যে না, যখন একটা টোবাকো মোজাইক ভাইরাস ইনফেক্টেড কোনো প্ল্যান্ট, সেই প্ল্যান্ট থেকে কোনো একটা ফ্লুইড আমি এক্সট্রাক্ট করলাম, সেটা যদি কোনো হেলদি টোবাকো প্ল্যান্টের শরীরে আমি ইনসার্ট করি তাহলে কি দেখতে পেলাম, যা যে হেলদি প্ল্যান্টটা রয়েছে সেও কিন্তু ইনফেক্টেড হয়ে গেল, তার শরীরেও কিন্তু এই রোগটা ছড়িয়ে গেল। যখন আমরা এই জিনিসটা দেখতে পেলাম তখন আমরা এটাকে একটা নাম দিলাম, সেটা হচ্ছে কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম, যার মানে ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। তাহলে প্রথম সায়েন্টিস্ট ডিমিত্রি ইভানস্কি 1892, সেকেন্ড সায়েন্টিস্ট এম.ডাব্লিউ. ওয়েজারনিক 1898। তাহলে ডিমিত্রি ইভানস্কি 1892-তে কী করলো, রিকগনাইজ করলো সার্টেন মাইক্রোবস অ্যাজ ক্যাজুয়াল অর্গানিজমস অফ দ্য মোজাইক ডিজিজ অফ টোবাকো। টোবাকো মোজাইক ভাইরাসের উপরে এখন অব্দি আমরা দুজন সায়েন্টিস্টের নাম জেনেছি, একটা হচ্ছে ডিমিত্রি ইভানস্কি, একটা হচ্ছে এম.ডাব্লিউ. ওয়েজারনিক। এবার 3 নম্বর সায়েন্টিস্ট আছে W.M. স্ট্যানলি। 1935 showed that the virus could be crystallized. Any crystals consist largely of proteins. They are inert outside their specific host cell. Viruses are obligate parasite. তাহলে স্ট্যানলি সাহেব কি দেখলেন, স্ট্যানলি সাহেব 1935 সালে মানে অনেক বছর পরেই প্রায়
দেখলেন যে ভাইরাসকে কিন্তু ক্রিস্টালাইজ করা সম্ভব, এবং এই যে ক্রিস্টাল যা তৈরি হচ্ছে এটা কিন্তু লার্জলি প্রোটিন বা ম্যাক্সিমাম কিন্তু প্রোটিন দ্বারা তৈরি। অ্যান্ড দে আর ইনার্ট আউটসাইড, এবং এরা কিন্তু বাইরে থেকে কিন্তু এরা ইনার্ট, ঠিক আছে, বাট দে আর স্পেসিফিক হোস্ট সেল, এবং এরা কিন্তু যদি ধরো মানে স্পেসিফিক হোস্ট সেল যদি না পায় তাহলে কিন্তু বাইরে এরা কোনো কিছু করতে পারবে না, এরা কিন্তু একদম জড় বস্তু। অ্যান্ড ভাইরাসেস আর কল্ড অবলিগেট প্যারাসাইট। এবার অবলিগেট প্যারাসাইট মানে কি? অবলিগেট প্যারাসাইট মানে হচ্ছে সে শুধুমাত্র স্পেসিফিক হোস্টের ক্ষেত্রেই সক্রিয় হবে, বাদ বাকি সময় কিন্তু এরা কিন্তু নিষ্ক্রিয় থাকবে বা ইনার্ট থাকবে। In addition to proteins, viruses also contain genetic material that could be either RNA or DNA. প্রোটিনের পাশাপাশি ভাইরাসের শরীরে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, যেমন সেটা ডিএনএও হতে পারে, আরএনএও হতে পারে। নো ভাইরাস কন্টেন্স বোথ আরএনএ অ্যান্ড ডিএনএ। কিন্তু কোনো ভাইরাসের শরীরে এমন নয় যে আরএনএও আছে আবার ডিএনএও আছে, এরকম কিন্তু হয় না। এ ভাইরাস ইজ এ নিউক্লিও প্রোটিন। ভাইরাস কিন্তু একটা নিউক্লিও প্রোটিন। অ্যান্ড দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ইনফেকশিয়াস, এবং এর শরীরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা রয়েছে সেটা কিন্তু ইনফেকশিয়াস বা সেখান থেকে কিন্তু সংক্রমণ ছড়াতে পারে। ইন জেনারেল ভাইরাসেস দ্যাট ইনফেক্ট দ্য প্ল্যান্টস হ্যাভ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। তাহলে কি বলছে? In general, viruses that infect the plants have single-stranded RNA, and viruses that infect animals have either single or double-stranded RNA or double-stranded DNA. তাহলে এখান থেকে আমরা কি জানলাম? দেখো, ভাইরাস যারা যে প্ল্যান্টকে যদি অ্যাটাক করে বা প্ল্যান্টকে যদি ইনফেক্ট করে তাহলে তাদের শরীরে আমরা কীভাবে চিনব? তারা সাধারণত সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, এবং যারা অ্যানিম্যালের শরীরে অ্যাটাক করে তাদের হয় সিঙ্গেল বা ডবল স্ট্যান্ডার্ড আরএনএ বা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। তাহলে যদি প্ল্যান্ট হয় তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, যদি অ্যানিম্যাল হয় তাহলে কী হবে? অ্যানিম্যালের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ বা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এই তিনটের মধ্যে কিছু একটা হবে। কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে যারা ইনফেক্ট করে সাধারণত তারা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএওয়ালাই হয়। ব্যাকটেরিয়াল ভাইরাসেস অর ব্যাকটেরিওফাজেস, ভাইরাসেস দ্যাট ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া আর ইউজুয়ালি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। তাহলে ব্যাকটেরিয়াফাজ সম্পর্কে যেটা আমরা একটু জানলাম, তোমাদেরকে ডায়াগ্রাম এঁকেও আমি দেখালাম, সেখানে কি হয় সাধারণত যারা ডবল স্ট্যান্ডার্ড তারা কিন্তু ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস হয়, এবং দ্য প্রোটিন কোট কল্ড ক্যাপসিড মেড অফ স্মল সাব ইউনিট কল্ড ক্যাপসোমিয়ার, এবং এদের শরীরের বাইরে যে ক্যাপসিড থাকে যেগুলো ক্যাপসোমিয়ার দ্বারা তৈরি হয়, অ্যান্ড প্রোটেক্টস দ্য নিউক্লিক অ্যাসিড, এবং এদের কাজ কী হয়? নিউক্লিক অ্যাসিডকে প্রোটেক্ট করা। দিজ ক্যাপসোমিয়ার্স আর অ্যারেঞ্জড ইন হেলিক্যাল অর পলিহেড্রাল জিওমেট্রিক ফর্মস, এবং এই যে ক্যাপসোমিয়ারগুলো সাজানো রয়েছে এটা কিন্তু আইদার হেলিক্যাল অর পলিহেড্রাল এইরকম কোনো জিওমেট্রিক শেপে কিন্তু সাজানো থাকে। ভাইরাসেস কজেস ডিজিজ লাইক মাম্পস, স্মল পক্স, হার্পিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা। তাহলে ভাইরাস কিন্তু কিছু কিছু রোগও তৈরি করে, যেমন মাম্পস, স্মল পক্স, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা, অ্যান্ড এইডস ইন হিউম্যানস ইজ অলসো কজড বাই এ ভাইরাস। এবং এইডস তৈরি করে কোন ভাইরাস? তোমরা সবাই জানো HIV ভাইরাস বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর এইডসের পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ইন প্ল্যান্টস দ্য সিমটমস ক্যান বি মোজাইক ফর্মেশন। যদি প্ল্যান্টের শরীরে হয় তাহলে কী কী সিমটম দেখা যায়? মোজাইক তৈরি হতে পারে, লিপ রোলিং হতে পারে, কার্লিং হতে পারে, ইয়োলোয়িং হতে পারে। তাহলে কী কী হয়? প্ল্যান্টের শরীরে হয় মোজাইক ফর্মেশন হবে, বা লিপ মানে যে পাতাগুলো সেগুলো রোলিং হয়ে রোল শেপ হয়ে যাবে, মানে গোল গোল হয়ে যাবে, বা পাতাগুলো কার্লি হয়ে যাবে, বা ইয়োলোয়িং অ্যান্ড ভেন ক্লিয়ারিং, বা পাতাগুলো হলদে হয়ে যাবে, ডোয়ার্ফিং ছোটো হয়ে যাবে, বা স্টান্টেড গ্রোথ বা গ্রোথ দেখা যাবে না। তাহলে এই গেল আমাদের ভাইরাস। তাহলে আমরা ভাইরাসটা কমপ্লিট করলাম। তাহলে ভাইরাসের পর এবার আমরা কি দেখব? ভাইরয়েডস। ইন 1971 টি.ও. ডাইনার, তোমরা কিন্তু সায়েন্টিস্টগুলোর নাম মনে রাখার চেষ্টা করবে অবশ্যই। টি.ও. ডাইনার ডিসকভার্ড এ নিউ ইনফেকশিয়াস এজেন্ট দ্যাট ওয়াজ স্মলার দেন ভাইরাস। তাহলে 1971 সালে টি.ও. ডাইনার সাহেব ডিসকভার করলেন যে একটা নিউ ইনফেকশিয়াস এজেন্ট দ্যাট ওয়াজ স্মলার দেন ভাইরাস। এরা কী হয় না? ভাইরাসের চেয়েও ছোটো হয়। অ্যান্ড কজড
পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ, এবং এরা কী রোগ তৈরি করে? পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ, এবং এরা পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ নামক একটা রোগ সেটা কিন্তু এরা তৈরি করে। আচ্ছা, it was found that it to be a free RNA and it lacked the protein code that is found in virus. এরা কিন্তু শুধুমাত্র ফ্রি আরএনএ হয়, এদের শরীরে কিন্তু কোনোরকম কোনো প্রোটিন কোড থাকে না, যেটা ভাইরাসের ক্ষেত্রে ছিল। Hence the name was Viroid and the RNA of the Viroid was low molecular weight, এবং এর যে আরএনএ থাকে, আরএনএর যে মলিকুলার ওয়েট সেটা কিন্তু লো হয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট কী আছে? প্রায়ন্স। ইন মডার্ন মেডিসিন certain infectious neurological diseases were found to be transmitted by an agent consisting of abnormally folded protein. তাহলে এখন কিন্তু এই যে মডার্ন যুগে এসে আমরা কিছু রোগ দেখতে পাই বা ইনফেকশিয়াস কিছু নিউরোলজিক্যাল ডিজিজ দেখতে পাই, যেগুলো কারা ট্রান্সমিট করে? কিছু রকম অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন তৈরি করে, এবং এই অ্যাবনর্মালি ফোল্ডেড যে প্রোটিন এরা কিন্তু ভাইরাসের চেয়ে ছোটো হয়। These agents are called prions, and the most notable diseases caused by the prions are bovine spongiform encephalopathy (BSE), commonly called as mad cow disease in cattle, and it analogous to variant Creutzfeldt-Jakob disease in humans. তাহলে এখানে কিছু এক্সাম্পল আমরা সম্পর্কে জানলাম যে প্রায়ন্স হচ্ছে কি অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন। এরা যে সমস্ত রোগ সৃষ্টি করে, ম্যাড কাউ ডিজিজ, এখান থেকে কোশ্চেনগুলো মাঝে মাঝে আসে, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। ক্যাটেলের ক্ষেত্রে দেখা যায় যেটা সিমিলার বা অ্যানালগাস থাকে কার সঙ্গে? ক্রেজফেল্ড জ্যাকব ডিজিজ আর সিজেডি ইন হিউম্যানস। আর এখানে আরও কিছু বোভাইন স্পঞ্জিফর্মস এনসেফালোপ্যাথি BSE, যেটা ম্যাড কাউ ডিজিজের আরেকটা নাম, এই রোগ কিন্তু তৈরি করে। এবার লাইকেন্স আর সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। লাইকেন কিন্তু সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, মিউচুয়ালি ইউজফুল অ্যাসোসিয়েশন, এখানে দুজনেরই লাভ হয় বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঙ্গাই। এখানে অ্যালগি আর ফাঙ্গাই কিন্তু একসঙ্গে থাকে, এবং দ্য অ্যালগির কম্পোনেন্ট ইজ নোন অ্যাজ ফাইকোবায়ন্ট অ্যান্ড দ্য ফাঙ্গাল কম্পোনেন্ট ইজ নোন অ্যাজ মাইক্রোবায়ন্ট। এবং এখানে যে অ্যালগি থাকে তার নাম কি? ফাইকোবায়ন্ট, আর যে ফাঙ্গে থাকে তার নাম হচ্ছে মাইক্রোবায়ন্ট, হুইচ আর অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক। এবং এখানে যে অ্যালগি রয়েছে সে কিন্তু হচ্ছে অটোট্রপিক, সে খাবার তৈরি করতে পারে, আর এই যে ফাঙ্গাস রয়েছে এ কিন্তু নিজের খাবার তৈরি করতে পারে না, এ হচ্ছে হেটারোট্রপিক। রেসপেক্টিভলি দ্য অ্যালগি প্রিপেয়ার ফুড ফর দ্য ফাঙ্গি, এবং অ্যালগি কী করে না, এই যে ফাঙ্গি রয়েছে ফাঙ্গাইয়ের জন্য খাবার তৈরি করে, অ্যান্ড দ্য ফাঙ্গাই প্রোভাইড শেল্টার অ্যান্ড অ্যাবজর্ব মিনারেল অ্যান্ড নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার ফর ইটস পার্টনার। এবং ফাঙ্গাই কী করে না, এর জন্য যে শেল্টারের ব্যবস্থা করে, এর জন্য মিনারেলকে অ্যাবজর্ব করে এবং ওয়াটার অ্যাবজর্ব করে, ঠিক আছে। So the clause is the association that if one saw a lichen in nature, one would never imagine that they had two different organisms within them. এবং এর এতটাই একসঙ্গে থাকে যে তুমি যদি বাইরে থেকে দেখো তুমি কখনোই বলতে পারো না যেখানে দুটো অর্গানিজম রয়েছে, এটা একটা অর্গানিজমই মনে হয় এদের দেখে। আচ্ছা, তারপরে লাইকেন্স আর ভেরি গুড পলিউশন ইন্ডিকেটার্স। তাহলে লাইকেন কি? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভেরি গুড পলিউশন ইন্ডিকেটারকে লাইকেন। অ্যান্ড দে ডু নট গ্রো ইন পলিউটেড এরিয়াস। যদি তুমি দেখো যে তোমার আশেপাশে কোথাও লাইকেন গ্রো করছে, মানে অবশ্যই খুবই ভালো, তোমার আশেপাশে পরিবেশ এখনও পলিউটেড হয়নি। যদি দেখো যে তোমার আশেপাশে কোনো রকম কোনো লাইকেনের গ্রোথ নেই, মানে তোমার আশেপাশে পরিবেশ দূষিত হয়ে গেছে, হতে পারে। এবার আমরা চ্যাপ্টারের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, সেটা হচ্ছে সামারি। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই অ্যারিস্টটল। তাহলে প্রথম কে ক্লাসিফিকেশন করেছিল? আমাদের অ্যারিস্টটল সাহেব। অন দ্য বেসিস অফ সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স, এবং তার বেসিস ছিল সিম্পল মরফোলজিক্যাল কিছু ক্যারেক্টার্স। তারপরে লিনিয়াস আসলো এবং ক্লাসিফাই করলো অর্গানিজমকে দুটো ভাগে, একটা হচ্ছে কিংডম প্ল্যান্টে, কিংডম অ্যানিমা, যার মধ্যে অনেক সমস্যা দেখা গেলো। তারপরে কিন্তু 3 কিংডম 4 কিংডম এই সমস্ত যে ক্লাসিফিকেশন সিস্টেম সেগুলো আসলো, এবং তারপরে 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 কিংডম ক্লাসিফিকেশন প্রপোজ করলেন আমাদের R.H. হুইটেকার সাহেব, যার মধ্যে আমরা কিছু কিংডম পেলাম, যেমন কিংডম মনেরা, কিংডম প্রোটেস্টা, কিংডম ফানজাই, কিংডম প্ল্যান্টে, কিংডম অ্যানিমেলিয়া। অ্যান্ড দ্য মেন ক্রাইটেরিয়া অফ দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন ওয়ার দ্য সেল স্ট্রাকচার। এবং এই যে মেন ক্রাইটেরিয়া ছিল এই 5 কিংডম ক্লাসিফিকেশন, তার কি সেলের গঠন কেমন, বডি অর্গানাইজেশন কেমন,
কীভাবে তারা নিউট্রিশন বা পুষ্টি গ্রহণ করে, কীভাবে তারা জনন প্রক্রিয়া সম্পন্ন করে, তাদের যে ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে ইভলিউশন, তাদের বিবর্তন প্রক্রিয়া কেমন কী রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা জাজ বিচার করে তাদেরকে এক একটা কিংডমে দিলাম। এবং এই সমস্ত যে কিংডম মেকানিজম তৈরি করলাম সেটা আমাদের আর.এইচ. হুইটেকার সাহেব দিয়েছিলেন 1855 খ্রিস্টাব্দে। In the 5 kingdom classification, bacteria are included in the kingdom Monaria. 5 kingdom classification কি করা হলো না, ব্যাকটেরিয়াকে কিংডম মনেরিয়াতে রাখা হলো। অ্যান্ড ব্যাকটেরিয়া আর কসমোপলিটন ইন ডিস্ট্রিবিউশন, মানে ব্যাকটেরিয়াকে কসমোপলিটন কেন বলা হয়, কারণ ব্যাকটেরিয়া তুমি জনে বনে জনে জঙ্গলে যেখানে যাবা সেখানেই পাবা। ওখানে এদেরকে মাটিতেও পাওয়া যায়, জলেও পাওয়া যায়, বাতাসেও পাওয়া যায়, মহাকাশেও পাওয়া যায়, উষ্ণ বনেও পাওয়া যায়, যেখানে তুমি চিন্তা করতে পারবে না সেখানেও এরা খেলা করে। দিস অর্গানিজম শো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন কিংডমের ক্ষেত্রে মেটাবলিক ডাইভার্সিটি দেখা যায়, সেটা কিন্তু কিংডম মনেরা বা ব্যাকটেরিয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার মাথায় রাখবে। ব্যাকটেরিয়া মেবি অটোট্রপিক আর হেটারোট্রপিক। ব্যাকটেরিয়া কিন্তু অটোট্রপিক, নিজের খাবার নিজে তৈরি করতেও পারে। হেটারোট্রপিক, কারোর উপর ডিপেন্ড করতে পারে, পরবর্তী হতে পারে। ইন দেয়ার মোড অফ নিউট্রিশন, তাদের মোড অফ নিউট্রিশনের ক্ষেত্রে কিংডম প্রোটিস্টা ইনক্লুডস অল ইউনিসেলুলার ইউক্যারিওটস। কিংডম প্রোটিস্টায় কী হয়, সমস্ত এককোষী যে সমস্ত ইউক্যারিওট রয়েছে তাদের সবাইকে কিংডম প্রোটিস্টা দেখা যায়। কারা কারা রয়েছে, ক্রাইজোফাইট, ডাইনোফ্ল্যাজেলেট, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস, প্রোটোজন্স। অ্যান্ড প্রোটিস্ট হ্যাভ দ্য ডিফাইন্ড নিউক্লিয়াস, এবং প্রোটিস্টের শরীরে কিন্তু একটা নির্দিষ্ট নিউক্লিয়াস রয়েছে। আদার মেমব্রেন বন্ড অর্গানেলস, এবং কিছু অর্গানেলসও রয়েছে। দে রিপ্রোডিউস বোথ অ্যাসেক্সুয়ালি অ্যান্ড সেক্সুয়ালি, তারা কিন্তু সেক্সুয়ালিও রিপ্রোডিউস করতে পারে, অ্যাসেক্সুয়ালিও রিপ্রোডিউস করতে পারে। অ্যান্ড দ্য মেম্বার্স অফ কিংডম ফানজাই শো এ গ্রেট ডাইভার্সিটি ইন স্ট্রাকচার অ্যান্ড হ্যাবিটাট। এবং এই যে কিংডম ফানজাই, তারপরে আমরা নেক্সট কিংডম মনেরা, কিংডম প্রোটিস্টা, তারপরে কিন্তু কিংডম ফানজাই কিন্তু গ্রেট ডাইভার্সিটি ইন দ্য স্ট্রাকচার অ্যান্ড হ্যাবিটাট। এদের স্ট্রাকচারে এবং এদের যে বাসস্থানের মধ্যে কিন্তু অনেক রকম মানে ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। মোস্ট ফানজাই আর স্যাপ্রোফাইটিক ইন দেয়ার নিউট্রিশন, বেশিরভাগ যে সমস্ত ফানজাই রয়েছে তারা কিন্তু স্যাপ্রোফাইটিক বা গলা পচা এই সমস্ত বস্তু দিয়ে খাবার গ্রহণ করে। দে শো অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, তারা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে। এদের কিছু ক্লাস যেমন ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডোমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, অল দ্য 4 ক্লাস আন্ডার দ্য কিংডম। এবং কিংডম ফানজাইয়ের মধ্যে এই 4টে ক্লাস রয়েছে। অ্যান্ড নেক্সট কী আছে, দ্য প্ল্যান্টি ইনক্লুডস অল দ্য ইউক্যারিওটিক ক্লোরোফিল কন্টেনিং অর্গানিজমস। তারপরে যে কিংডম প্ল্যান্টি আমরা গঠন করেছি সেখানে কিন্তু সমস্ত ক্লোরোফিল কন্টেনিং, যারা মানে যাদের শরীরে ক্লোরোফিল রয়েছে এবং যারা ইউক্যারিওটিক, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এবং তোমার হচ্ছে ফটোসিনথেটিক এই যে ক্লোরোফিল কন্টেনিং হওয়ার কারণে, এবং ইউক্যারিওটিক মানে তাদের কোষ হচ্ছে উন্নত প্রকৃতির, প্রোক্যারিওটিক নয়, তাদেরকে কিন্তু রাখা হয়েছে কিংডম প্ল্যান্টের মধ্যে। কারা কারা রয়েছে, যেমন অ্যালগে, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম আর ইনক্লুডেড ইন দিস গ্রুপ। এর মধ্যে কিছু কিছু রয়েছে, যেমন অ্যালগে রয়েছে, ব্রায়োফাইট রয়েছে, টেরিডোফাইট রয়েছে, জিমনোস্পার্ম রয়েছে, অ্যাঞ্জিওস্পার্ম রয়েছে। অ্যান্ড দ্য লাইফ সাইকেল অফ দ্য প্ল্যান্ট এক্সিবিট অল্টারনেশন অফ জেনারেশন। এদের মধ্যে কিন্তু অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়, যেটা আমরা কিংডম প্ল্যান্টেতে খুব ভালোভাবে পড়বো, একটা ইম্পর্টেন্ট টপিক অবশ্যই। গ্যামেটোফাইটিক অ্যান্ড স্পোরোফাইটিক জেনারেশন, এদের মধ্যে দুটো জেনারেশন দেখা যায়, গ্যামেটোফাইটিক দেখা যায় এবং স্পোরোফাইটিক জেনারেশন দেখা যায়। দ্য হেটারোটপিক ইউক্যারিওটিক মাল্টিসেলুলার অর্গানিজমস ল্যাকিং এ সেল ওয়াল আর ইনক্লুডেড ইন দ্য কিংডম অ্যানিমেলিয়া। যে সমস্ত ইউক্যারিওটিকরা হেটারোটপিক বা পরের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল থাকে, যারা এককোষী হয় না, সাধারণত বহুকোষী হয়, এবং এদের শরীরে সেল ওয়াল থাকে না, তাদেরকে সাধারণত কিংডম অ্যানিমেলে রাখা হয়েছে। অ্যান্ড দ্য মোড অফ নিউট্রিশন ইজ জেনারেলি হেটারোটপিক, এবং এরা কিন্তু পরের ওপর ভিত্তি করে খাবার দাবার গ্রহণ করে থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক, যেটা আমরা শেষ করলাম। এখানে কিছু প্রশ্ন রয়েছে ইনসেটটিভ, তোমরা প্রশ্নগুলো নিজেরা চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমরা সেই প্রশ্নগুলো অবশ্যই ডিসকাস করব। এবং তোমাদের যদি এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটি আজকে আমরা শেষ করলাম, তোমাদের এই চ্যাপ্টারের রিলেটেড যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তোমরা সেই বিষয়টি আমাকে জানাতে পারো, আমি সেটার সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। বা তোমাদের যদি মনে হয় যে না কোনো রকম কোনো কোশ্চেন অ্যান্সার সিরিজ বা কিছু যদি প্রয়োজন থাকে, তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, তোমরা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এবং তোমাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থেকো।